মৃত্যুর সময় আমার মা আমাকে একটা চিঠি দিয়ে বলেছিলেন, সজীব, এই চিঠিটা তোর কাছে রেখে দে বাবা, আমার মৃত্যুর কিছুদিন পরে পড়িস। এর মধ্যে তোর বাবার আর আমার জীবনের কিছু গোপন কথা লেখা আছে। বেঁচে থাকতে সেগুলো বলার সাহস পাইনি তোর কাছে, তাই চিঠিতে লিখে গেলাম। আমি জানি তুই চিঠি পড়ার পরে আমাকে হয়তো অনেক ঘৃণা করবি, কিন্তু পৃথিবীতে এমন সত্য কথাগুলো তোর জানা দরকার, তাই লিখে দিতে বাধ্য হলাম। তবে চিঠিটা পড়া না পড়া সম্পূর্ণ তোর নিজের ইচ্ছে, জোর করব না। মা মারা গেছে 6 বছর হয়ে গেছে, কিন্তু আজও আমি সেই চিঠিটা পড়িনি। কারণ চিঠি পড়ে মাকে ঘৃণা করতে হবে সেটা আমি চাই না। তাই কিছু কৌতূহল নিজের মধ্যে লুকিয়ে রেখে চিঠিটা যত্ন করে সব সময় কাছে রাখতাম। মাঝে মাঝে যখন পৃথিবীতে কেউ নেই জেনে আত্মচিৎকার করি, তখন পড়তে খুব ইচ্ছে করে, কিন্তু অজানা এক বাধা পেয়ে আবারও ভাঁজ করে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু আজকে হঠাৎ মনের মধ্যে হতে বারবার কেবল চিঠিটা পড়ার জন্য ইচ্ছে জেগে উঠছে। তাই 6 বছর ধরে জমিয়ে রাখা কৌতূহল দমন করে চিঠি খুলে পড়া শুরু করেছি। বাবা সজীব, আমার মৃত্যুর পরে কেমন আছো তুমি? পৃথিবীতে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই না? আজ এই চিঠিতে কিছু অপ্রিয় সত্য ঘটনা তোমাকে জানাতে চাই। আশা করি তুমি সম্পূর্ণ চিঠি পড়বে। এরপর যদি আমাকে ঘৃণা করো তাহলে সমস্যা নেই, কারণ আমি অপরাধী। আমার অপরাধের শাস্তি এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। বাকিটা হয়তো মৃত্যুর পরে আবার শুরু হবে, কারণ পাপ তার বাপকেও ছাড়ে না। তুমি ছোটবেলা থেকেই জানতে তোমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, এবং এই পৃথিবীতে তোমার আর আমার আপন বলতে কেউ নেই। আসলে কথাটা সত্যি নয়, তোমার বাবা আমাদের ছেড়ে চলে যায়নি, বরং আমি তোমাকে নিয়ে তোমার বাবাকে ছেড়ে চলে এসেছিলাম। তোমার দাদার বংশে ও নানার বংশের অস্তিত্ব আছে, কিন্তু আমার করা ভুলের জন্য আজকে তোমার জীবনটা এলোমেলো। আমাদের বিয়ের আগে থেকে তোমার বাবা বিদেশে থাকতেন। 5 বছর বিদেশে থাকার পরে দেশে ফিরে আসলে তখন তোমার বাবার সাথে আমার বিয়ে হয়। আমি তখন একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু আমার মা বাবার মুখের ওপর কথা বলতে পারিনি বলে তোমার বাবাকে বিয়ে করেছিলাম, কিন্তু মন থেকে তোমার বাবাকে কখনো মেনে নিতে পারিনি। তাই সব কিছু তাকে খুলে বললাম। তোমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, সেটা আমি আগেও স্বীকার করতাম এবং আজও স্বীকার করি। তাকে ছেড়ে চলে এসেছি তাই বলে যে তাকে মিথ্যা দোষ দেব, সেটা আমি ভাবতেও পারি না। তুমি এতদিন ধরে জানো তোমার বাবার নাম ইকবাল, কিন্তু সেটা ভুল। তোমার আসল জন্মদাতার নাম মোস্তাক সরওয়ার মিজান। মিজান আমাকে সব সময় ভালোবাসা দিয়ে আমার অতীতকে ভোলানোর চেষ্টা করত, কিন্তু আমি কখনো অতীতকে ভুলতে পারিনি বলে তোমার বাবাকেও ভালোবাসতে পারিনি। বিয়ের পরে 5 মাস তোমার বাবা দেশে ছিলেন, আর তখনই তুমি আমার গর্ভে চলে এলে। তোমার জন্মের আগমন বার্তা তোমার বাবা দেশে থাকতে শুনে গেছেন, তবে আমি তখন তোমাকে জন্ম দিতে চাইনি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তাই আমি তোমার বাবা মিজানের সন্তানের জননী হতে চাইনি, কিন্তু তোমার বাবা ইচ্ছে করে তোমাকে পৃথিবীতে আনতে চেয়েছে, কারণ তার ধারণা ছিল যে একটা সন্তান হলে আমি স্বাভাবিকভাবে সংসার করব। তোমার জন্ম হয়েছিল তোমার দাদার বাড়িতেই। তখন তোমার দাদি জীবিত ছিল, কিন্তু দাদা মৃত। আমি কিন্তু তোমাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমিও শপথ করেছিলে হয়তো যে তুমি পৃথিবীতে আসবেই। তাই বারবার বিভিন্ন ওষুধ খাওয়ার পরেও তোমাকে নষ্ট করতে পারিনি। তোমার জন্মের পরে আমি তোমাকে দেখে অনেক খুশি হলাম। প্রথমে ভেবেছিলাম তোমাকে তোমার দাদির কাছে ফেলে রেখে আমি আমার পছন্দের মানুষের সাথে পালিয়ে বিয়ে করব, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে সেটা আর করতে পারিনি। তোমার বয়স যখন 11 মাস, তখন তোমাকে নিয়ে আমি নিজের ব্যবহৃত গহনাপত্র এবং তোমার বাবার পাঠানো অনেকগুলো টাকা নিয়ে পছন্দের মানুষের হাত ধরে এই শহরে চলে আসলাম। একটা এক রুমের বাসা ভাড়া করে আমরা থাকতে শুরু করলাম। তোমার বাবা সহ পৃথিবীর সকল পরিচিত মানুষের সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। এর ঠিক 7 মাস পর, তখন তোমার বয়স ছিল 18 মাস, আমার পেটের মধ্যে প্রচুর ব্যথা করত, আর হঠাৎ হঠাৎ করে ব্যথায় অজ্ঞান হয়ে পড়তাম। আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার সব কিছু পরীক্ষা নিরীক্ষার পর বললেন আমার পেটের মধ্যে ছোট্ট একটা ক্যান্সারের সৃষ্টি হয়েছে, কিন্তু ভয়ের কিছু নেই, কারণ অপারেশন করলেই রোগী সুস্থ হয়ে যায়, তবে কিছু টাকা খরচ করতে হবে।
আমার কাছে টাকা অবশিষ্ট ছিল না, কারণ সব কিছু আমি ওকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু গহনাপত্র ছিল। আমি তাকে বললাম গহনাপত্র বিক্রি করে আমার অপারেশনের ব্যবস্থা করতে। সে গহনাপত্র বিক্রি করেছে ঠিকই, কিন্তু সেটা আমার চিকিৎসার জন্য না। সে সেই মুহূর্তে আমাকে ওই হাসপাতালে ফেলে রেখে গহনা বিক্রির টাকা নিয়ে পালিয়ে গেল। তুমি তখন আমাদের পাশের বাসার ফতেমা ভাবির কাছে থাকতে। ফতেমা ভাবি পরবর্তীতে সব কিছু জেনে তার স্বামীর কাছে বলে, তার স্বামী বিষয়টা বাড়ির মালিকের কাছে বলে। বাড়ির মালিক তিনি আমার চিকিৎসার জন্য ৪২,০০০ টাকা খরচ করেছেন, এবং তিনি আমাকে বলেছেন যে আমি যতদিন তার বাসায় থাকবো ততদিন কোনো বাসা ভাড়া দিতে হবে না। একটা মানুষ এত ভালো হয় কিভাবে আমি জানি না, তবে সেদিনই বিশ্বাস করেছি জগতে এখনো ভালো মানুষ আছে, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। এরপর থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত শুরু হয়ে গেল। আত্মহত্যা করতে চেয়েছিলাম বারবার, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে সেটা করতে পারিনি। ফাতেমা ভাবির মাধ্যমে যোগাযোগ করে গার্মেন্টসে চাকরি শুরু করলাম। গার্মেন্টসের জবে কতটা গালাগালি সহ্য করতে হয় সেটা শুধু গার্মেন্টস শ্রমিকরাই জানে। সারাদিন অফিসের মধ্যে কাজ করতাম, আর গালাগালি করলে কান্না করতাম। বাসায় ফিরে কান্না করে তোমাকে নিয়ে বুকে জড়িয়ে শুয়ে থাকতাম। তোমার বাবার সেই নিঃস্বার্থ ভালোবাসাকে স্মরণ করে বুক ফেটে কান্না বেরিয়ে আসতো। তোমার মনে পড়ে মাঝে মাঝে তুমি ঘুম থেকে উঠে দেখতে আমি কান্না করি, তুমি বলতে, মা তুমি কান্না করো কেন? সুমন কি তোমাকেও মেরেছে? সুমন ছিল ফাতেমা ভাবির ছেলে। আমি অফিসে গেলে তোমাকে সবসময় মারতো আর তুমি কান্না করতে। তাই আমি কান্না করলে তুমি মনে করতে যে সুমন মনে হয় আমাকেও মেরেছে। আস্তে আস্তে কান্না করতে করতে চোখের নোনা পানি শুকিয়ে গেল। তুমি বড় হয়ে গেলে, আমিও আর আগের মতন কান্না করতাম না। কলোনির সবার বাবা যখন আদর করত তখন তুমি তোমার বাবার কথা জানতে চাইতে। কলোনির সবাই জানতো যে ইকবাল তোমার বাবা, কিন্তু কথাটা মিথ্যা। ও, তোমাকে তো বলা হয়নি, যার সাথে পালিয়ে এসেছিলাম তার নাম ইকবাল। তোমাকে 11 মাসের শিশু অবস্থায় নিয়ে এসেছি, তাই সবাই জানতো যে তুমি ইকবালের সন্তান। তাই কলোনির সবাই এবং আমি এতদিন তোমাকে ভুল জানিয়ে এসেছি। তুমি সহ কলোনির সবাই জানে যে তোমার বাবা একজন বিশ্বাসঘাতক বেঈমান। কিন্তু আজকে আমি তোমার কাছে প্রকাশ করছি, তোমার জন্মদাতা পিতা বেঈমান ছিল না। বেঈমান ছিল সেই মানুষটা যাকে আমি বিশ্বাস করে তোমার বাবাকে ঠকিয়েছি। তুমি বড় হয়ে যখন মাঝে মাঝে তোমার বাবাকে ঘৃণা করার কথা বলতে, তখন বারবার আমি বলতে চেয়েছিলাম তোমার বাবাকে ঘৃণা করো না, কারণ সে একজন খুব ভালো মানুষ। কিন্তু আমি তখন ভয়ে বলতে পারিনি, তাই এ জীবনে বেঁচে থাকতে তোমাকে আর বলা হলো না। আমার মৃত্যুর পরে তুমি বড় একা হয়ে যাবে, তাই আমি চাই তুমি তোমার বাবার কাছে ফিরে যাবে। আমার বিশ্বাস আজও তোমার বাবা তোমাকে ভালোবাসবে। আমাকে এখন সে ভালোবাসে কিনা জানি না, তবে তুমি যদি সত্যি সত্যি যাও তাহলে তার কাছ থেকে চুপি চুপি জেনে নেবে সে কি আজও আমাকে ভালোবাসে নাকি ঘৃণা করে। জানার পরে গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে দিও, আমি শুনতে পাবো। গ্রামের মধ্যে গিয়ে তোমার বাবার নাম বলে সবাই দেখিয়ে দেবে, বলবে তালুকদার বাড়ি, মোস্তাক সরওয়ার মিজানের বাড়ি যাব। বাজারের কাছে প্রাইমারি স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে সামান্য ভিতরে গেলে দেখবে রাস্তার বাম হাতে দোতলা পাকা বাড়ি। তোমার বাবা বিদেশে যাবার 1 বছর পরেই টাকা পাঠিয়ে পাঠিয়ে 10 মাসের মধ্যে ওই বাড়ি করেছিলেন। বাড়ির সামনের দিকে লাল রং করা আছে, তবে এত বছর পর রং হয়তো খসে গিয়েছে, তাই নতুন কালারও করতে পারে। তোমার বাবার কাছে গিয়ে আমার সব কিছু খুলে বলবে, বলবে যে তাকে ছেড়ে আসার পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমি তার কাছে ও সৃষ্টির কর্তার কাছে ক্ষমা চেয়েছি। আমি চাই যেদিন তুমি চিঠিটা পড়বে সেদিনই তুমি গ্রামের বাড়ি চলে যাবে। ঠিকানাটা মনে রেখো। ইতি, তোমার আম্মু, ফারজানা কবিতা। চোখের পানি মুছে বাহিরে তাকিয়ে দেখি এখনো অন্ধকার হয়ে আছে। কলোনির মধ্যে 23টা পরিবার থাকতো, তাদের মধ্যে 17টা পরিবার পরবের ছুটি কাটাতে গ্রামের বাড়ি চলে গেছে, তাই কলোনির মধ্যে তেমন হই হট্টগোল শোনা যাচ্ছে না। আমি রুমের বাতি অন করে ব্যাগের ভিতর কাপড় গুছিয়ে নিচ্ছি, এমন সময় দরজায় ঠকঠক করে কড়া নেড়ে উঠল। নিশ্চয়ই বৃষ্টি এসছে খাবার নিয়ে। মা মারা যাওয়ার পরে আমি বৃষ্টিদের বাসায় খাওয়া দাওয়া করি, বিনিময়ে প্রতি মাসে 4,000 টাকা তাদের দিই। দরজা খুলে দিলাম। বৃষ্টি আমাকে ব্যাগে কাপড় ভরতে দেখে বলল, কি করো এগুলো? কাপড় গোছাচ্ছি, গ্রামের বাড়ি যাব। কার কাছে? বাবার কাছে। মানে কি?
তোমার বাবার খবর পাওয়া গেছে? এত বছর পরে আবার কই থেকে বের হলো? সব কিছু পরে বলবো, আমাকে এখনই বের হতে হবে। তুমি খাবার রেখে যাও, আমি খেয়ে তারপর সাথে সাথেই বেরিয়ে পড়ব। আমিও তোমার সাথে যাব। পাগল নাকি তুমি? আমার নিজের সেখানে কেমন অবস্থা হবে জানি না, তার মধ্যে আবার তুমি। তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার জন্য গ্রামের বাড়ি যাইনি। মা বাবা যেতে চেয়েছে, তবু আমি যাব না বলে তারাও যায়নি, আর সেই তুমি আমাকে রেখে চলে যাবে? দেখো বৃষ্টি, আমি যদি ফিরে আসি তাহলে সব কিছু আর কাউকে কিছু না বললেও তোমাকে বলবো, কিন্তু তোমাকে একা কোথায় ছেড়ে দেব আমার যে খুব ভয় লাগে। চিন্তা করো না তুমি, আমি ফিরে আসার চেষ্টা করব। মানে কি এসবের চেষ্টা করব মানে কি? বলো, তুমি আমার কাছে ফিরে আসবে? বৃষ্টি, তুমি কিন্তু ভালো করেই জানো যে আমি একটুতেই অনেক রেগে যাই, তাই এই মুহূর্তে আমার রাগ বাড়িয়ে দিও না প্লিজ। সারাক্ষণ কল দিয়ে কথা বলবে তো? তা হয়তো পারবো না, কিন্তু আমি ঝামেলা শেষ করে তোমার সাথে যোগাযোগ করব। তুমি সেই বিশ্বাস রাখতে পারো। ঠিক আছে, তাহলে তুমি খাও, আমি তাকিয়ে দেখি। কোনো দরকার নেই, তুমি রুমে গিয়ে খাও। বৃষ্টি আমাকে ভালোবাসে। কলোনির মধ্যে আমরা একসাথে বড় হয়েছি। ক্লাস 9-এ পড়ার সময় থেকে ও গার্মেন্টস চাকরি করা শুরু করে। আমি অবশ্য এসএসসি পাস করেছিলাম, তারপর মা মারা গেল আর আমারও পড়াশোনা সমাপ্ত হয়ে গেল। মা যখন মারা গেছে তখন আমার বয়স 17 বছর, আর আজ 6 বছর পরে আমার বয়স 23। বাসা থেকে বেরিয়ে সরাসরি চলে গেলাম চৌরাস্তায়। চৌরাস্তায় এসে দেখি হাজার হাজার মানুষের বাড়ি ফেরার প্রচেষ্টা। আমি ঠিক কীরকম গাড়ির মধ্যে উঠবো সেটা ভাবছি, আর তখনই চোখে পড়ল একটা মহিলা তার স্বামীকে ঝাড়ি দিচ্ছে। মহিলার কোলে ছোট্ট একটা বাচ্চা। মহিলার স্বামী বারবার এদিক সেদিক তাকাচ্ছে। চৌরাস্তা থেকে আসলাম ঘাটে, তারপর ফেরি পার হয়ে মাইক্রো বাসে করে সরাসরি সেখান থেকে আবার লোকাল বাসে করে বাস স্টেশন। সেখান থেকে প্রায় 25 মিনিট পর আমি তালুকদার বাড়ি মোস্তাক সরওয়ার মিজান মানে আমার বাবার বাড়ি এসে পৌঁছালাম। মায়ের বলা বর্ণনা সব কিছুই ঠিক আছে। বাড়ির রং লাল ঠিকই, কিন্তু স্বচ্ছ ঝকঝকে মনে হয়। কিছুদিন আগেই রং করা হয়েছে। আমি বাড়ির মধ্যে গেলাম। 2 সাইডে ফুলের গাছ, তার মধ্যে দিয়ে ইট বিছানো রাস্তা ঘরের সাথে মিলেছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘরের সামনে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। সিঁড়ির ওপর একটা লোক বই হাতে বসে আছে। চোখে চশমা, বয়স আনুমানিক 50 কি 55। আমার দিকে তাকিয়ে দেখে আবারও বইয়ের দিকে তাকিয়ে বললেন, কাকে চাই? আমি মোস্তাক সরওয়ার মিজান সাহেবের সাথে দেখা করতে চাই। লোকটা বই থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। বাম হাত দিয়ে চোখের চশমা খুলে নিলেন, কারণ চশমা শুধু বইয়ের জন্য, মানুষের সাথে কথা বলার জন্য না। বললেন, মোস্তাক সরওয়ারকে তুমি চেনো না? জি না, কখনো দেখিনি, তবে আমার মা দেখলে চিনতে পারবে। তোমার মায়ের নাম কি? জি, ফারহানা কবিতা। আমি মোস্তাক সরওয়ার সাহেবের ছেলে সাইফুল ইসলাম সজীব। ও আচ্ছা। এবার তিনি বসা থেকে উঠে সিঁড়ির সামনে গিয়ে দোতলার জানালায় তাকিয়ে ডাক দিলেন, মাহি, কই তুমি? উপর থেকে চিকন কণ্ঠে একটা মেয়ে বলল, জি বাবা, বলো। তোমার আম্মুকে নিয়ে নিচে আসো, তাকে বলো তোমার বড় আম্মুর ছেলে সজীব এসছে। আমি সিঁড়িতে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি থাকো তাহলে, আমি একটু বাইরে যাচ্ছি। বলি তিনি পিছনের দিকে ফিরে রাস্তার দিকে হাঁটা শুরু করলো। একটু পরে 15-16 বছরের একটা মেয়ে ও মায়ের বয়সী এক মহিলা মাথায় কাপড় দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। আমি একটু ইতস্তত বোধ করে নিজেই বললাম, কেমন আছেন আপনারা? এবার মহিলাটা মুখ ফুটে জবাব দিয়ে বলল, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো বাবা? জি ভালো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? চলো ভিতরে চলো। ও মাহি, তোর ভাইয়ের কাছ থেকে ব্যাগটা হাতে নেই, কত কষ্ট করে শহর থেকে এসছে। আমি তাদের পিছনে পিছনে দোতলায় উঠলাম। ওপরে গিয়ে একটা তালাবদ্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। মহিলা বলল, ও মাহি, তোর বাবার টেবিল থেকে এই রুমের চাবিটা নিয়ে আয়। মাহি চলে গেল চাবি আনার জন্য। 2 মিনিটের মধ্যেই আবারও চাবি নিয়ে হাজির। তালা খুলে রুমের মধ্যে প্রবেশ করলাম। ভেবেছিলাম বদ্ধ ঘরে মনে হয় ধুলো ময়লা জমা থাকবে, কিন্তু আমার ধারণা ভুল, কারণ রুম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানা ধপধপে সাদা চাদর দিয়ে ঢাকা। চারিদিকে আসবাবপত্র সবকিছু অনেক নতুন নতুন লাগে। আমি খাটের ওপর বসলাম। মাথার উপর সিলিং ফ্যান চালু করা হলো। মহিলাটা আমার পাশে বসে বললেন, তুমি বিশ্রাম করে গোসল করো, আমি রান্নাঘরের দিকে যাচ্ছি।
মাহি তোমার কাছাকাছি আছে, কিছু দরকার হলে ওকে বলবে। আমি বললাম, আসলে আন্টি, আমি তো আগে কখনো আসিনি, তাই কাউকে চিনি না, এমনকি আপনাদের সাথেও তো পরিচয় নেই। শোনো কথা ছেলের, আমি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী আর তোমার ছোট মা, আর এই হচ্ছে তোমার বোন মাহি, আর বাহিরে যার সাথে প্রথম দেখা হয়েছে সেই হচ্ছে তোমার বাবা। আমি অবাক হলাম, বাবাকে চোখের সামনে দেখে কিছু বলতে পারিনি। আমাকে দেখে বাবা রাগ করেছে নাকি খুশি হয়েছে মনেই নেই। বাবা দ্বিতীয় বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে সুখে আছে। অবশ্য এটাই হওয়ার কথা ছিল। আমার মা নিজের ভুলের জন্য শাস্তি ভোগ করতে করতে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু বাবা তো ভুল করেনি, তাই পুনরায় বিয়ে করে সুখী হওয়ার অধিকার বাবার আছে। ভাবছি রাতে বাবাকে জিজ্ঞেস করব আমার মাকে সে ক্ষমা করতে পেরেছে কিনা। তারপর গভীর রাতে এই বাসার ছাদে দাঁড়িয়ে মাকে জানিয়ে দেব। সৎ মা হলেও তার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগলো, যা সচরাচর সবসময় দেখা যায় না। মাহি আমার বোন, সম্পূর্ণ নাম জানা হয়নি। সে আমার সাথে কথা বলতে একটু কেমন সংকোচ বোধ করে। তার জড়তা কাটিয়ে দিতে হবে, কিন্তু তার আগে নিজে ফ্রেশ হতে হবে। রুমটা খুব পছন্দ হয়েছে আমার। এতক্ষণে দেওয়ালে তাকিয়ে দেখি আমার মা ও আমার বাবার একটা ফ্রেমে বাঁধানো ছবি ঝুলছে। বাবার মুখটা হাসি হাসি, কিন্তু মায়ের মুখটা কালো। মনে হয় ছবি তোলার সময় মা মনে মনে বাবাকে সরিয়ে রেখেছে। অনেকক্ষণ ধরে রুমের চারিদিকে তাকিয়ে রইলাম, তারপর জানালা খুলে দিলাম। দক্ষিণ ও পশ্চিমে দুটো জানালা, যা এই রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য যথেষ্ট। দক্ষিণের জানালা দিয়ে বাতাস, আর পশ্চিমের জানালা পড়ন্ত বিকেলের অপরূপ চিত্র দেখা যাবে। সন্ধ্যায় অপেক্ষা করছি, কিন্তু বাবা বাসায় আসলো না। আগামীকাল উৎসবের দিন, তাই বাহিরের মানুষের বাজি ফাটানোর শব্দ শোনা যাচ্ছে। বাচ্চারা চিৎকার করে দৌড়াচ্ছে মনে হয়। ছোট মাকে জিজ্ঞেস করে জানলাম বাবা নাকি প্রতিদিনই বাড়িতেই খেতেন, কিন্তু আজকে হঠাৎ বাড়িতে এলেন না। আমি মনে মনে ভাবলাম, তবে কি আমার জন্য এমন করা হয়েছে? তাহলে কি আমি ভুল করেছি? রুমের মধ্যে এসে মায়ের কিছু স্মৃতি কল্পনা করতে করতে তন্দ্রা লেগে গেছিল। মাহির ডাকে ঘুম ভেঙে গেল। মাহি বলল, ভাইয়া, মা তোমাকে খেতে ডাকছে। বললাম, বাবা এসছে? হ্যাঁ, বাবা খাবার টেবিলে বসে আছে। আচ্ছা চলো তাহলে। খাবার টেবিলে আমি, বাবা, মাহি একসাথে বসলাম। ছোট মা খাবার বেড়ে দিচ্ছেন। নানা ধরনের তরকারি রান্না করা হয়েছে। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছি। হঠাৎ করে বাবা বলল, তারপর কি খবর তোমার, কেমন আছো? জি ভালো। হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে আসলে? তোমার তো এ বাড়িতে আসার কথা না। কোনো উদ্দেশ্য নিয়ে এসছো সেটা বোঝাই যাচ্ছে। আমি এবার দাঁড়িয়ে থাকা ছোট্ট মায়ের দিকে তাকিয়ে রইলাম। তিনিও আমার দিকে তাকিয়ে আবার বাবার মুখের দিকে তাকিয়ে রইলেন, কারণ বাবা পরবর্তীতে কি বলে সেটা জানার জন্য। বললাম, তেমন কোনো উদ্দেশ্য নেই, হঠাৎ করেই চলে এসেছি। একটা কাজের জন্য এসছিলাম এখানে, তাই ভাবলাম ঘুরে যাই। ও আচ্ছা, তাই তো বলি যে ফারজানার ছেলে হঠাৎ আমার বাড়িতে কি করে? তা পরবের দিন মায়ের কাছে থাকতে মন চায় না? এবার আমার চোখ দুটো ঝাপসা হয়ে গেল। তাই কোনো মতে নিজেকে সামলে বললাম, আমার মা মারা গেছে 6 বছর আগে। এবার বাবার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। বাবা বলল, তোমার মা মারা গেছে তা আমি জানি। আমি বলছি পরবের দিন মায়ের স্মৃতির কাছে সন্তানের যাওয়া উচিত ছিল। জি, তা ছিল, কিন্তু আপনি আমার মায়ের মৃত্যু সংবাদ জানেন? হ্যাঁ জানি। কেন, জানতে পারি না? জি পারেন। তাহলে আর কি? আচ্ছা, যে দরকারে এসেছো সেটা যদি শেষ হয়ে থাকে তাহলে তো কালই চলে যাবে মনে হয়। জি, আমি কালই চলে যাব। বাবা হাত ধুয়ে উঠে চলে গেলেন। আমি 2 চামচ ডাল নিয়ে বাকি ভাতগুলো খেয়ে উঠে পড়লাম। আমার জন্য বরাদ্দ করা রুমের মধ্যে গিয়ে দক্ষিণ জানালা খুলে বাহিরে তাকিয়ে আছি। বাবার প্রতিটি কথা কানের মধ্যে বেজে উঠল। আমি এসে তাদের মাঝে একটা ক্ষণিকের অশান্তির সৃষ্টি করেছি। ফসলের মাঠের মধ্যে আগাছা হয়ে ঢুকে গেলাম, কিন্তু যেটা উচিত ছিল না। বাবার কাছে মায়ের শেষ প্রশ্নটা করতে ইচ্ছে করে, কিন্তু সাহস পাচ্ছি না। পরিস্থিতি সেই সুযোগ তৈরি করে দেয়নি আমাকে। তবে যতটুকু বুঝতে পারছি ততটুকুই বা কম কিসের। আমি যত দ্রুত সম্ভব চলে যাব, কারণ আগামীকাল উৎসবের দিন বাবার অনেক পরিচিত ব্যক্তি অথবা গ্রামের অনেকেই আসবেন। তাদের সামনে হয়তো আমি ফারজানা কবিতার ছেলে পরিচয় দিয়ে দাঁড়াতে পারবেন না। বাবা হয়তো আমার জন্য লজ্জিত হবে। তার চেয়ে আজ সকালে যেভাবে সূর্য ওঠার আগে রওনা দিয়েছিলাম, ঠিক তেমন করে আগামীকাল সূর্য ওঠার আগেই এই সূর্যমুখী গ্রাম ত্যাগ করে চলে যাব। আমার মায়ের কোনো সম্মান হয়তো কারোর কাছে নেই,
মায়ের সাথে সাথে আমিও আজ দূর আকাশ পথের যাত্রী। বাবা ভালো থাকুক, ছোট মা আর মাহিকে নিয়ে তার জীবন পেরিয়ে যাক আনন্দে। আমি না হয় ব্যস্ত শহরের মাঝে দিন শেষে মায়ের স্মৃতির পাশে দাঁড়ালে দুফোঁটা চোখের পানি ফেলে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ব। জীবন এমন কেন? মানুষ সঠিক সময়ে সঠিক কাজ করতে চায় না কেন? আজকে আমি এভাবে কেন? নিজের কাঁধের ওপর কারোর হাতের স্পর্শ পেয়ে পিছন ফিরে তাকিয়ে দেখি ছোট মা দাঁড়িয়ে আছে। বললেন, বাবার কথায় কষ্ট হচ্ছে তাই না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, না মা, সত্যিটা মেনে নিতে আমার তেমন কষ্ট হয় না, কারণ ছোটবেলা থেকে কষ্টের মাঝেই বড় হয়েছি। তুই হচ্ছে আদরের ডাক, তাই ছোট মায়ের মুখে তুই শুনে ভালো লাগলো। রাগ করার ক্ষমতা আমার নেই মা। তোর বাবাকে যতটা কঠিন মনে করছিস, তিনি কিন্তু সম্পূর্ণ ভিতর থেকে বিপরীত। তোর মায়ের জন্য আর তোর জন্য রাতের পর রাত কষ্ট পাচ্ছে। একটা কথা বলবে মা? বল। বাবা আমার মায়ের মৃত্যুর খবর কিভাবে জানে? তোর বাবা তোদের খবর সব সময় রাখতেন, সেই 22 বছর আগে থেকে। মানে? তোর মা তোকে নিয়ে চলে যাওয়ার মাসখানেকের মধ্যে তোর বাবা দেশে ফিরে আসেন। তারপর বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়, কিন্তু খবর পেতে পেতে 6-7 মাস লেগে গেল। তোর মা যাকে বিয়ে করেছিল তার বাড়ি তোর নানা বাড়ির পাশের গ্রামে। তাকে খুঁজে বের করা হলো, কিন্তু তখন তোর মা হাসপাতালে। ছোটবেলায় নাকি তোর মা একবার অসুস্থ হয়েছিল, তখন তোর মা যাকে বিয়ে করেছিল সে নাকি সব কিছু নিয়ে পালিয়ে গেল। তার এক আত্মীয়ের মাধ্যমে তার সাথে তোর বাবার যোগাযোগ করে। সে তখন তোর আর তোর মায়ের ঠিকানা বলে। তখন তোর বাবা খবর নিয়ে জানেন যে তোর মা হসপিটালে ভর্তি। তোর বাবা বাড়ির মালিকের কাছে বলে টাকা দিয়ে অপারেশনের ব্যবস্থা করে। তোদের জন্য বাড়ি ভাড়া মাফ করে দিতে বলে, কারণ প্রতি মাসে তোর বাবা ভাড়া দিয়ে দিত। তোর বাবা তখন তোর মাকে ফিরিয়ে আনতে চেয়েছে, কিন্তু তোর দাদি জীবিত ছিল বলে পারেনি। তোর দাদি পালিয়ে যাওয়ার পুত্রবধূকে পুনরায় ঘরে তুলতে পারবেন না, এবং তারই জোড়াজুড়িতে আমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। তোরা যে বস্তিতে থাকতিস, সেখানে সবাই তোকে তোর মা যার সাথে পালিয়ে গেল তার সন্তান হিসাবে জানে। তাই তোর বাবা কখনো সামনে গিয়ে দাবি করেনি, কারণ তোর বাবা যদি সবার সামনে গিয়ে সব কিছু বলে তারপর তোকে নিয়ে আসতে চাইতো, তাহলে সেখানেই সবাই তোর মাকে অপমান করত, তোর মাকে সবাই খারাপ মনে করত, আর তোর মা কষ্ট পেত। তাই তোর বাবা এতটা বছর ধরে নিজের কষ্ট নিজের কাছে রেখে দিয়েছে, কখনো প্রকাশ করেনি। তোর মা যখন মারা গেছে তখন সে অনেক কান্না করেছে কিনা জানি না, তবে কয়েকটা রাত ছাদে কাটিয়ে দিয়েছে। তুই এই যে রুমের মধ্যে আছিস, এটা তোর মায়ের রুম। তোকে নিয়ে 11 মাস এই রুমের মধ্যে তোর মা থাকতো। এই রুমটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে শুধু তোর জন্য। আমি বউ হয়ে আসার 3 মাস পরে তোর দাদির মৃত্যু হলো। আমাদের বিয়ের 5 বছর পরে তোর বোন মাহির জন্ম হয়েছিল। তুই তোর বাবার সাথে রাগ করে চলে যাস নে বাবা, কারণ তোর বাবা তোকে পেয়ে কতটা আনন্দিত সেটা আমি বুঝতে পারছি। হয়তো অনেক অভিমান নিয়ে বসে আছে, তাই এমন করে কথা বলে। তাই বলে বাবার সাথে রাগ করে চলে যাস নে। আমি হতবাক হলাম, বললাম, ঠিক আছে মা, তাহলে আপনার কথাই রাখবো। আমার মা আমাকে বলেছিলেন আমি যেন বাবাকে জিজ্ঞেস করি, বাবা কি মাকে ভালোবাসে নাকি ঘৃণা করে। আজও তোর বাবা খুব ভালোবাসে তোর মাকে। তার সাথে সংসার করতে করতে অনেক বছর পার হয়ে গেছে, তাই আমি জানি তোর বাবা তোকে আর তোর মাকে কতটা ভালোবাসে। আচ্ছা তুই ঘুমিয়ে পড় তাড়াতাড়ি, কাল সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। বাতি বন্ধ করে বিছানায় শুয়ে আছি। নতুন অপরিচিত স্থান, তাই ঘুম আসছে না। এমন একটা উত্তেজনাপূর্ণ রাতে ঘুম আসার কথা নয়, তবুও বৃথা চেষ্টা করছি। মায়ের কথা খুব মনে পড়ছে। কি অপরাধ তার? সে একটা মানুষকে ভালোবেসে স্বপ্ন দেখেছিল, আর স্বপ্ন পূরণ করতে সবাইকে ছেড়ে চলে গেছে। এটাই কি তার অপরাধ? যার সাথে পালিয়ে গেল সে যদি মাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতো, তাহলে মায়ের জীবনের গল্পটা ভিন্ন হতে পারত। কিন্তু হয়নি, কারণ প্রকৃতি সবকিছুর হিসাব রাখেন, সবকিছু সবাইকে ফিরিয়ে দেবে। দরজা খুলে কে অন্ধকারে প্রবেশ করলো। রুমের অন্ধকার তবুও চোখ সয়ে গেছে। বাইরে জ্যোৎস্না নেই, কারণ আজকে মাসে নতুন চাঁদ উঠেছে। এই চাঁদের আলোয় জানালার উপরে ভেন্টিলেটর দিয়ে আলো আসা সম্ভব না। তবুও ঘরের মধ্যে তাকিয়ে বোঝা যাচ্ছে বাবা প্রবেশ করেছে, কারণ মা অথবা মাহির দেহ এতটা লম্বা আর স্বাস্থ্যবান না। আমার খাটের পায়ের কাছে টেবিলের কাছে গিয়ে কি যেন রাখলেন। আমি নিঃশব্দে তাকিয়ে আছি। টেবিলের কাছ থেকে আমার মাথায় আসলো। মশারিটা আস্তে আস্তে তুলে আমার কপালে হাত রাখলেন। আমি ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি। বাবা তার মাথা নিচু করে
আমার কপালে একটা আস্তে করে চুমু দিল। তারপর হাত সরিয়ে মশারি ঠিক করে দিয়ে পিছনে ফিরে যেভাবে এসেছে সেভাবেই চলে গেল। আমি অন্ধকারের মতন সব কিছু গোপনে দেখলাম। বাবা গোপনে এসেছে, তাকে গোপনেই যেতে দিলাম। সাড়া দিয়ে তাকে অপ্রস্তুত করে কি লাভ? সকালবেলা মাহির ডাকে ঘুম ভেঙে গেল। গতকাল সারাদিনের ক্লান্তি আর গভীর রাতে ঘুমানোর জন্য ঘুম ভাঙতে চায় না। তবুও চোখ ডলতে ডলতে উঠে বসলাম। জানালা খোলা, তবুও বাহিরে অন্ধকার মনে হচ্ছে। মনে হয় আকাশে মেঘ জমেছে। আজকে উৎসবের দিন, বৃষ্টি নামলে মানুষের আনন্দ মাটি হয়ে যাবে। তাই প্রার্থনা করে বৃষ্টি না আসুক। মাহি বলল, ভাইয়া তুমি তাড়াতাড়ি গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে নিচে আসো, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বললাম, আমার তো পাঞ্জাবি নেই মাহি। বারে, বাবা তোমার জন্য রেখে গেছে, ওই যে টেবিলের ওপর। তাড়াতাড়ি করো। আমার জন্য পায়জামি কিনলো কখন? গতকাল তুমি আসার সাথে সাথে বাবা বেরিয়ে গেল, মনে আছে? বাবা তখন বাজারে গিয়ে তোমার জন্য এগুলো কিনে এনেছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম বাবা হঠাৎ আজকে খেতে এলো না কেন, কিন্তু পরে যখন জানলাম তোমার জন্য এগুলো কিনতে গেছে তখন সব কিছু বুঝতে পারছি। এখন তুমি কথা না বাড়িয়ে খুব তাড়াতাড়ি তৈরি হও, মা নাস্তা রেডি করছে। আচ্ছা তুই যা, আমি আসছি। মাত্র 10 মিনিটের মধ্যে গোসল করে বেরিয়ে পড়লাম আর তাড়াতাড়ি করে পাঞ্জাবি পরে রেডি হচ্ছি। পাঞ্জাবি ঠিকই আছে, কিন্তু লম্বা একটু বেশি হয়ে গেছে। তবুও ব্যাপার না, ঠিক আছে। নিচে গিয়ে দেখি ছোট মা নাস্তা টেবিলে সাজাচ্ছে। বাবা পাঞ্জাবি পরে টেবিলের সামনে চেয়ারে বসে আছে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়লাম। নাস্তার প্লেট সামনে নিয়ে খাওয়া শুরু করছি, তখন মা বলল, কিরে পাঞ্জাবি ঠিক মতন হয়েছে তো? হ্যাঁ ঠিক মতন হয়েছে, সমস্যা নেই। পছন্দ হয়েছে তোর? তোর বাবা নিজে পছন্দ করে কিনে এনেছে। হ্যাঁ খুব সুন্দর। সাদা পাঞ্জাবি অন্য একটা অনুভূতি। এখন নাস্তা করে তোর বাবার সাথে ঘুরে আয়, তারপর তোর অনেক কাজ আছে আজকে। কি কাজ? আগে আয়, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। জীবনে প্রথম বাবার সাথে যাব। মনের অনুভূতি অন্য রকম লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে মা আমাকে আর তার স্বামীকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এলাকার আরও 2জন মানুষ আমাদের সাথে হাঁটছে। আমার দিকে একবার ভুরু কুঁচকে তাকিয়ে মনের মধ্যে প্রশ্ন রেখে হাঁটছে। সবার সাথে এক এক করে কোলাকুলি করলেন। তারপর বাবা 2 হাত বাড়িয়ে দিয়ে ডাকলেন। আমিও 2 হাত বাড়িয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার চোখে আবারও পানি বের হয়ে গেল। বাবা আমাকে জড়িয়ে ধরে সবাইকে বলল, আমার সন্তানকে সবাই চিনতে পেরেছো? কারোর উত্তর দেওয়ার আগে সে আবারও অন্য প্রসঙ্গ তোলে। এক এক করে বিভিন্ন কথা বলে যাচ্ছে। আমি শক্ত করে বাবাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। মনে মনে বলছি, মা তুমি কি তোমার উত্তর পেয়েছো? সকালের আকাশ মেঘলা ছিল, কিন্তু এখন মেঘ দেখা যাচ্ছে না, বরং নীল আকাশটা দেখা যাচ্ছে। মিষ্টি মিষ্টি রোদ গায়ে পড়ছে। বাহ, চমৎকার পরিবেশ, মেঘমুক্ত নীল আকাশ। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।